কুহুর করতালি শুনে বাকিরাও দেখা গেল জোরে জোরে কাব্যকে অ্যাপ্রিসিয়েট করতে করতালি দিতে থাকলো। কাব্য লজ্জা পেয়ে যায়, আলগোছে গিটার রেখে বলল, থামো, এত ভালো গাই না আমি। ছোট মা। প্রেমা তো কানের পেছন থেকে কাজল নিয়ে কাব্যের হাতে লাগিয়ে বললেন, তোর বউ তো তোর গান শুনে পটে যাবে। কাব্য, এত সুন্দর গলা তোর, নজর না লাগুক আমার। কাব্য হেসে ফেলল, মাথার পেছনটা চুলকে নত মস্তকে বলল, বেশি বেশি বলছো এবার ছোট মা। কবিতা এ কথা সরাসরি না করে বললেন, না রে কাব্য, আসলেই ভালো গেয়েছিস। মাঝে মধ্যে তো আমাদের গান গেয়ে শোনাতে পারিস বাবা। কাব্য মৃদু হাসল শুধু। কুহু আরও একবার ফিদা হয়ে গেল কাব্যের এই হঠাৎ আকাশের চাঁদের ন্যায় হাসিটার দিকে। মনে হলো তামাম দুনিয়ার সবচেয়ে সুন্দর হাসির তার কাব্য ভাইয়ের। এই পৃথিবীতে সব ছেলেদের হাসি এমনই হওয়া উচিত, মৃদু হাসি অথচ গম্ভীর মুখে। দারুণ লাগে এমন হাসি। বারবিকিউ পার্টি শেষ করে ভাইকুঞ্জের সকল রমণীরা যার যার ফ্ল্যাটে ফিরেছে। বাচ্চারা এখনও ছাদে গানের গড়ি খেলে যাচ্ছিল। কাব্য এবার আসর ভেঙে মোবাইলে টাইম দেখে বলল, এই তোদের ঘুম নেই? রাত 2টো বাজে, আমি চলে যাচ্ছি, ক্লাস আছে আমার কাল। বলে কাব্য জ্যাকেট চেয়ারের ওপর থেকে নিয়ে সবার আগে উঠে দাঁড়ালো। সবাই জোর করলেও আর থাকলো না। কাব্য চলে যেতেই আসরটা ভেঙে গেল। কায়াকে এখনো স্নিগ্ধ ইশারা করছে, কায়া পাত্তা দিচ্ছেও না ওসবে। বন্ধুদের সাথে থেকে এই স্নিগ্ধ প্রেমিক ভীষণ নির্লজ্জ হয়েছে। সবে কলেজে পাশ করেছে, মিসতে পড়া সব ছেলেগুলোকে দেখে দেখে অস্থির হয়ে যাচ্ছে। কাজে পাতা না পেয়ে স্নিগ্ধ এবার সবার অগোচরে মেসেজ করো, সবাই গেলেও তুই থাকবি কায়ার বাচ্চা, নাহলে আমি তোরে আজ খাইছি। কায়া মেসেজটা পড়ে ভ্রু কুচকে তাকালো ওর অসভ্য প্রেমিক স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ পাল্টা রাগি চোখে শাসারো। দেখা গেল কুহু ও কাব্য চলে যেতেই ওর মনটাও আসর থেকে উঠে গেল। এইবার নির্ঘুম রাতের সঙ্গী চলে যাওয়ার কারণে এখন ওরও ঘুম ঘুম পাচ্ছিল ভীষণ। কাব্য যতক্ষণ ছিল ঘুমটুকু নাই হয়েছিল, এখন কাব্য নেই, আগ্রহ নেই। তাই কুহু হেলে দুলে ফোনটা পাশে থেকে নিয়ে উঠে দাঁড়ালো। কুহুকে দাঁড়াতে দেখে কাব্য ভরকে গিয়ে বলল, আপু, কই যাও? কুহু জবাবে হামি তুলে বলল, ঘুমোতে। তোর শেষ হলে আসিস। কথাটা বলে কুহু বেরিয়ে গেল ছাদের দরজা দিয়ে। কায়া আতঙ্ক নিয়ে ওঠে। দৌড়ে তাড়াহুড়ো করে দাঁড়াতেই স্নিগ্ধ দ্রুত উঠে দাঁড়িয়ে কায়ার হাত পেছন থেকে জাপটে ধরল। ও আল্লাহ! কায়া ভয়ে চিৎকার করে উঠল। স্নিগ্ধ দ্রুত ওর মুখটা চেপে বলল, কায়া স্টপ, সবাই শুনবে না? এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন তুই? চুমু তো তুই নিজে আমার কাছ থেকে চেয়েছিলে প্রথমে, আমি না। রিমেম্বার, আমাকে উস্কে দিয়ে এখন আমার থেকে পালাচ্ছিস? না না না, তা তো হবে না জানেমান। চুমু খাবি, তারপরেই এইখান থেকে বেরোতে পারবি। কায়ার ঠোঁটে স্নিগ্ধের বড় বড় আঙুলগুলো চাপা। কায়ার চোখ ঝাপটে ঝাপটে ওভাবেই তাকিয়ে থাকলো স্নিগ্ধের চোখ দুটো দিকে। স্নিগ্ধ নম্র গলায় বলল, জাস্ট একটা কিস, তারপর আর বিয়ের আগে এই জীবনে কিচ্ছু চাইবো না, খোদার কসম। কায়া জোর করে বা স্নিগ্ধের হাত মুখ থেকে সরিয়ে দিয়ে মাথা নিচু করে মিনমিন করে বলল, লাই দিলে পরে আরো কত কিচ্ছু চাইবা। স্নিগ্ধ কণ্ঠমণিতে হাত রেখে বলল, খোদার কসম চাইবো না। আমার এত খারাপ ভাবিস তুই? বাকি যা হওয়ার বিয়ের পরেই হবে, প্রমিস। কায়ার ভীষণ মায়া হলো স্নিগ্ধের এমন অনুরোধ কাতরতা দেখে। কায়া চুপ করে মাথা নামিয়ে নিল। একটা চুমু খেলো কি খাইব বড় অপরাধ হয়ে যাবে। স্নিগ্ধকে তো ওই বলেছে রিলেশন করে একটা চুমু না খেতে পারলে কিসের রিলেশন ওইটা। স্নিগ্ধকে রাস্তা দেখিয়ে এখন নিজে পালিয়ে বেড়াচ্ছে, এটা তো ওর দোষ। কায়া অস্ফুটে নিচু মাথা নিয়ে বলল, সত্যি তো? পরে কিছু চাইলে? স্নিগ্ধ কায়ার হাতটা ধরে বলল, তোর গা ছুঁয়ে বলছি, আর কিছু না। চাইলে আমার মারিস ধরে, পারমিশন দিলাম তোরে আমি, যা। কায়া এখনো মাথাটা নিচু করে রেখেছে। ওর বুকটা কাঁপছে ভয়াবহভাবে। স্নিগ্ধের ঠোঁট চুমু ওরও বড্ড সাধের শখে। স্নিগ্ধ মাথাটা ঝুঁকে কায়ার নিচু করে মুখ দেখার চেষ্টা করে কিছুটা সন্দেহ নিয়ে বলল, করবো? কায়া চুপ করে মাথা দোলালো সেফ। লজ্জায় ওর ভেতরটা কেঁপে উঠছে বারবার। স্নিগ্ধ বোঝে না কায়ার নীরবতা।
ও আবার জিজ্ঞেস করে। করব? কায়া স্নিগ্ধের চোখের দিকে তাকালো না অবধি এখনো চুপ করে আছে। স্নিগ্ধ এবার অধৈর্য হলো, বলল, কি? চুপ কেন? করব নাকি চলে যাব? তুই কি বেশি প্রেশার ফিল করছিস? যদি তুই না চাস তাহলে আমার সমস্যা না। বাকি কথা শেষ হওয়ার আগেই কায়া এবার ভীষণ বিরক্ত হয়ে স্নিগ্ধের চোখের দিকে চেয়ে রেগে বলল, হাঁদারাম, প্রেম করো আর আমার উত্তর বোঝো না? মুখে যদি বলা লাগে আমার, তাহলে তুমি কিসের পুরুষ মানুষ, হ্যাঁ? সরো আমার সামনে থেকে, বোকার হদ্দ একটা। বলে ছটফটিয়ে যেতে নিল কায়া। স্নিগ্ধ কি ওসবে পোষায়? পোষানো না। প্রেমিক স্নিগ্ধ এবার ভীষণ ধৈর্য দেখানো। আচমকা কায়াকে রেলিংয়ের সাথে চেপে ঠোঁটে ঠোঁট বসানো। কায়া থরথরিয়ে কাঁপতে কাঁপতে রেলিংয়ের দেয়ালের সঙ্গে মিশে গেল। স্নিগ্ধ বাধ্য করল কায়াকে ওর গলা জড়িয়ে ধরতে। দীর্ঘ ঠোঁট চুমুর এক পট্টা পর্যায়ে এসে কায়ার বোধ হলো সুখে হয়তো মরে যাচ্ছে। স্নিগ্ধ আজ এটুকু অনুভূতি ওকে না বোঝালে হয়তোবা ওর বোঝা হতো না। একটা সামান্য চুমুতে এত সুখ, এত পূর্ণতা থাকে। কায়া স্নিগ্ধের গলাটা নাগালে পাচ্ছিল না। স্নিগ্ধ লম্বা ভীষণ, তাই স্নিগ্ধ হেল্প করলো। কায়াকে উঠিয়ে রেলিংয়ে বসিয়ে দিয়ে সুবিধা করে দিল। কায়াও এবার সুবিধা মতো দু হাতে স্নিগ্ধর গলাটা জড়িয়ে ধরল। স্নিগ্ধের হাত কায়ার দুগালে চেপে আছে। ব্যস্ত দুজন নিজেদের মধ্যে থাকা সুখের স্পর্শ চরম আবেশে শুষে নিতে। শান্তি শান্তি চুমুতে অশান্তি সৃষ্টি কে করে এবার? আচমকা হঠাৎ স্নিগ্ধর একটা কামড় কায়ার ঠোঁটে পড়তেই কায়া আর্তনাদ করে স্নিগ্ধকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঠোঁট চেপে ধরল। চোখে পানি এসে গেছে একদম ওর। স্নিগ্ধ নিজের ভুল বুঝতে পেরে অসহায় গলায় বলল, ব্যথা বেশি লেগেছে? দেখি কতটুকুকে। কথা শেষ হওয়ার আগে কায়ার স্রেফ একটা কথাই শোনা গেল। নাথিং, জাস্ট হিল মি নাও। বলে কায়া নিজে এইবার আগ বাড়িয়ে চুমু খেতে লাগলো। স্নিগ্ধ শুরুতে অবাক হলেও পরবর্তী হালকা হেসে সায় দিল। কুহু নিচে নামতেই দেখে কাব্য ফ্ল্যাট থেকে বের হচ্ছে তড়িঘড়ি করে। কুহু ওকে দেখে বলল, এ রাতে কোথায় যান কাবু ভাই? কাব্য পায়ে বাইরের স্যান্ডেল পরতে পরতে বলল। আমার হেডফোনটা ছাদে রেখে এসেছি মনে হয়। কুহু শুনে আগ বাড়িয়ে মনে মনে নাচতে নাচতে বলল। আমি গিয়ে নিয়ে আসছি। বলে কাব্যকে রেখে তরতরিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। ছাদের দরজা বেরোতেই স্নিগ্ধ কায়াকে চুমু খাওয়া অবস্থাতে দেখে কুহুর থতমত খেয়ে গেল এক প্রকার। হাঁ করে দেখে যেতে কাবল একে এদের দুজনকে অথচ ওদের এসবে কোনো খেয়াল নেই। ওরা তো তখনই পৃথিবী ছেড়ে অন্য প্রেমের পৃথিবীতে ভাসছিল। কুহু ভয় আতঙ্কে পেছনে একবার তাকালো। কাব্য ভাই এদের এই অবস্থায় দেখে নিলে আজ ঘরে একটা ফাটাফাটি হয়ে যাবে। আর কায়াকেই দেখো, কুহুকে সারাক্ষণ কাব্য ভাইকে নিয়ে পচিয়ে মজা নিয়ে এখন ওদিকে নিজে নির্লজ্জের মতো চুমু খাওয়া হচ্ছে। অথচ কায়ার চেয়েও বড় হওয়া সত্ত্বেও 4 বছর ধরে প্রেমে হাবুডুবু খাওয়া সত্ত্বেও একটা চুমু কাকে বলে বোঝিনি আজ অব্দি। পুরা কপাল তো তারই। কুহু ভেবেছে আলগোছে কাব্য ভাই আসার আগেই ছাদে পা টিপে টিপে ঢুকে হেডফোন এনে ফেলবে ওই পাশ থেকে। ওরা হয়তো দেখবেও না, কিন্তু তার আগেই কাব্য নিচে থেকে ছাদের সিঁড়িতে এসে ডেকে উঠল। কুহু, কুহু চমকে উঠে পেছন ফিরে তাকালো। কাব্য দুহাত আড়াআড়ি ভাঁজ করে ওর দিকে সন্দেহের চোখে চেয়ে আছে। কাব্যকে দেখে কুহু ভাবলার মতো হাসার চেষ্টা করলো। আমতা আমতা করে বরাবরের ন্যায় মিথ্যা কথাটাও ঠিকঠাক বলতে পারো না। কাব্য ভাই, হেডফোন নেই তো ছাদে, আমি খুঁজে এলাম মাত্রই। কাব্য ওভাবেই সিঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। একবার উকি দিয়ে অন্ধকার ছাদটা দেখে নিয়ে আবার কুহুর দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে ভ্রু নাচিয়ে বলল। অন্ধকারের ছাদে ঢুকলি কিভাবে? কুহু সঙ্গে সঙ্গে জিভ্রা কামড়ে ধরল। আরে, এই ব্যাপারটা ভুলে গিয়েছিল ও। কাব্যকে আগ বাড়িয়ে কিছু বলতে যাবে, কাব্য শূন্য না, সোজা হয়ে দাঁড়িয়ে সোজা কুহুকে পাশ কাটিয়ে হাঁটাতে হলো ছাদের দিকে। কুহুর আত্মা যেন এতেই ধমাধম বেরিয়ে আসতে চাইল। কায়াদের কি এখনো চুমু খাওয়া শেষ হয়নি? এই মেয়ে আজ কুহুকে সাথে নিয়ে মরবে। ওদের একসাথে দেখলে কাব্য ভাই আজকে কেয়ামত করে ফেলবেন। এই কায়াকে কে বলেছে এই মাঝরাতে খুললাম খুললাম চুমু খেতে? বেহায়া কোথাকার! কাব্য এগোচ্ছিল। কুহু কায়াকে দুবার ভয়াবহ গাড়ি দিয়ে কাব্যর পিছু পিছু এগোতে এগোতে এক শ্বাসে বলে যায়। ছাদে হেডফোন নেই তো আপনি এক কাজ করুন, আমার হেডফোন নিন আজকের জন্যে। আমার হেডফোন আমি 2000 টাকা দিয়ে কিনেছি, অনেক ভালো, সাউন্ড একদম ফকফকা। আর
বাকি কথা বলার আগেই কাব্য হুট করে পা থামিয়ে পেছন ফিরে। কুহু একদম কাব্যের পিঠের পেছনে ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়েছিল। কাব্য এমন আচমকা তাকাতেই গায়ে গা ছোঁয়ার আগেও থতমত খেয়ে গিয়ে পিছিয়ে গেল। কাব্যের দিকে বড় বড় চোখে তাকাতেই কাব্য ভ্রু কুচকে বলল। কি হয়েছে তোর আজ? অদ্ভুত বিহেভ করছিস কেন? কুহু থতমত ভঙ্গিতে তাকালো। ও কি আসলে অদ্ভুত ব্যবহার করছে? কুহু কি বলবে? বোকার মতো হেসে নড়ে চড়ে বলে ফেলল। আমি আমি কখন অদ্ভুত বিহেভ করছি? আপনি আপনার চোখে বোধহয় সমস্যা আছে। আমি তো জাস্ট ফিটফাট বিহেভ করছিলাম। কাব্য ভ্রু কুচকে তখনই দেখে কুহুকে। কুহু কাব্যের ওই তাকানো দেখে থামে, মিনমিন করে মাথাটা নামিয়ে স্রেফ বলল। সরি। এবার কাব্য দীর্ঘশ্বাস ফেল। কুহুকে তেমন পাত্তা না দিয়ে আবার পেছন ফিরে ছাদের দিকে এগোতেই এইবার কুহুর মাথায় কিছু একটা চড়ে। ও আচমকা পায়ের নিচ থেকে একটা ছোট ইটের টুকরো এনে ছুঁড়ে সিঁড়ির মধ্যে থাকা লাইট ফাটিয়ে দিল। কাব্য সবেই ছাদের দরজা বেরোতে যাচ্ছিল। কাঁচ ভাঙার আওয়াজও চমকে পেছনে ফিরে তাকালো। কুহু তাড়াহুড়ো ভঙ্গিতে ঠিকঠাক হয়ে সিঁড়িতে লাইটের দিকে ইচ্ছাকৃত অবাক চোখে তাকিয়ে বলল। লাইট ফেটে গেল কাব্য ভাই। কুহু চোখে মুখে ব্যথা অবাক ভাব ফুটিয়ে কাব্যকে দেখাচ্ছে। কাব্য অবাক ও তরতর করে কয়েক সিঁড়ি নেমে উকি দিয়ে তিনতলার সিঁড়ির লাইটের দিকে তাকালো। তিনতলার লাইটটা ভাঙা, যেটা একটু আগে কাব্য লাগিয়ে দিয়েছে। কুহুর ফোবিয়া আছে ভরে। কাব্য অবাক কুহুর দিকে সন্দেহ নিয়ে তাকালো তক্ষুনি। লাইটটা ফাটালো কে? কুহু ঢোক গিলে দেখে লাইটটা। পরপর চূড়ান্ত আত্মবিশ্বাস বুকে চেপে নিজেকে চোরের মায়ের বড় গলা সাজিয়ে বলল। আমি কি জানি? আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমিও তো মাত্রই দেখলাম। কাব্য সিঁড়ি বেয়ে নিচে নেমে তিনতলার সিঁড়ির জানালার দিকে মুখ বাড়িয়ে তাকালো। বাইরে থেকে কেউ কি কিছু ছুঁড়েছে? আজ এদের একটাকে ধরতে গেলে কাব্য মেরে পিঠের ছাল তুলে দেবে। কদিন ধরে অঞ্জ গড়ির কিছু পোলাপান এইখানে ক্রিকেট খেলতে আসে। মাঝরাতেও এরা ঘুরিয়ে ওড়ায় ফাঁকা গলির রাস্তায় ক্রিকেট খেলে। এদের কেউ হলে কাব্য ধরে ধরে এক একটাকে পেটাবে। কাব্য রেগে রেগে খুঁজে যাচ্ছে কাউকে যদি পাওয়া যায়। এইবার জানালা দিয়ে দেখতে দেখতে কাব্য সেভাবেই কবিরকে কল লাগালো। ওপাশে কবির কল ধরতেই কাব্য জানালার এদিক ওদিক দেখতে দেখতে রাগী গলায় বলল। কবির, কিচিকেট খোলো নাকি? ঘুমন্ত কবির কাব্যের এই কথা শুনে ধরফরিয়ে এবার উঠে দাঁড়িয়ে গেল। আমি তো লাগাইছিলাম ভাই। কাব্য ভীষণ অতিষ্ঠ গলায় বলল। এইবার দেখতে বাইরে পোলাবান আছে কিনা? তিনতলা সিঁড়ে লাইট ফাটিয়ে দিয়েছে কেউ। কি কন? একটু আগে না আপনার টাকা দিয়া লাগাই আইলাম আমি। গিয়ে দেখ, যদি কাউকে পাস জাস্ট ধরে আনবি আমার সামনে, বাকিটা আমি দেখছি। কুহু অন্য সময় হলে কাব্যের এমন হুম্বি থুম্বি শাসানোর আকর্ষণীয় ধরন দেখে ফিদা হয়ে যেত, কিন্তু এখন তেমন কিছুই এর মধ্যে দেখা গেল না। বরং কাব্যের এত রাগ দেখেও ভয়ে নীল হয়ে যাচ্ছে। কবির দেখে এলো রাস্তার কিছু ছেলে আসলেই এই খেলছিল। কবির বলল। ভাই আছে কয়টা? ধরোদের, আমি আসছি নিচে। কবির ধরতে যেতেই ছেলেগুলো তার আগেই দৌড়ে পালিয়ে গেল। কবির ধাওয়া করলো ওদের কিছু পথ, কিন্তু শেষ পর্যন্ত ধরতে পারলই না। কবির আফসোস নিয়ে কানের কাছে ফোন ধরে বলল। কাব্য ভা কাব্য কথা থামিয়ে ফ্যাস ফ্যাসে গলায় বলল। ধরতে পারিসনি? কবির আফসোস নিয়ে বলল। হ, ভাইগা গেল গা সব। কাব্য চোখ বুঝে বিড় করে গাড়ি দিয়ে কল কেটে দিল। লাইট ভাঙার আওয়াজ স্নিগ্ধ কায়ার কানেও গেছে। স্নিগ্ধ তখন চুমু পর্ব শেষে কায়াকে নিজের বুকে জড়িয়ে রেলিংয়ের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। কায়া লজ্জা পাচ্ছিল, স্নিগ্ধ মজা উঠছিল কায়ার লজ্জার। কায়া তাই শেষ অবধি লজ্জা ঢাকতে স্নিগ্ধর বুকে মুখ লুকিয়ে থেমেছে। কিন্তু হঠাৎ কাব্যের ধমকাধমকি শুনে ওদের তো রুহু উড়ে যাবার জোগাড়। দুজন ছিটকে সরে দাঁড়িয়েছে একে অপরের থেকে। কায়া এই মুহূর্তে না দাঁড়িয়ে স্নিগ্ধকে বলল। সর্বনাশ! কাব্য ভাই, আমি আগে যাচ্ছি, তুমি পরে আসবে। বলে কায়া দৌড়ে বেরিয়ে গেল ছাদ থেকে। নিচে নেমে দেখে কাব্য ফোনের ফ্ল্যাশ লাইট অন করে লাইট চেক করছে। পাশেই কুহু দাঁড়ানো। কুহু কায়াকে দেখে দাঁতে দাঁত পিষে কিছু বলল। কায়া ইশারায় বলা কথাও সব বুঝল না। ও ভয়ার্ত চোখে কাব্যকে দেখছে। কাব্য ভাঙা লাইট দেখতে দেখতে বিড় করে বলল। 200 টাকা জলে গেল, কাল আবার আনানো লাগবে লাইটার একটা। বলে ফ্ল্যাশ সরিয়ে এবার ফ্ল্যাশ লাইট সরাসরি কায়ার দিকে ধরে কায়াকে দেখে ভ্রু কুচকে বলল।
তুই কই থেকে আসলি এখন? কায়া ফরফর করে বলল। নি- নিচ নিচ থেকে এলাম কাব্য ভাইয়া। কাব্য বিশ্বাস করলো না, কি কে জানে। পরপর ছাদ থেকে স্নিগ্ধকে নামতে দেখে কাব্য ওর দিকে ইনার ফ্লাশ তাক করে দেখে। স্নিগ্ধ আরাম করে দু হাত পকেটে ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে কাব্যের সামনে এসে থেমেছে। কাব্য ভ্রু নাচিয়ে বলল। আর আপনি আপনি কই থেকে আসছেন? নিচ থেকে? কায়া জিব্বা কামড়ে ধরলেও কাব্য ভাই বুঝেছেন কিছু হলেও এই স্নিগ্ধ একটু পর নিচে আসতে পারেনি। এক্ষুনি কাব্য ভাই ফ্ল্যাটে চলে যেতেন। কাব্যের প্রশ্নে স্নিগ্ধ ভ্যাবলার মতো হেসে বলল। আমি আমি তো ছাদে ছিলাম, বন্ধুর সাথে কথা বলছিলাম কলে। কাব্য কায়ার দিকে একবার চেয়ে স্নিগ্ধের দিকে আরও একবার তাকানো। কি বুঝতো কে জানে, গম্ভীর গলায় বলল। রুমে যাও সবকটা। নেক্সট টাইম রাতে এইভাবে বাইরে থাকলে ঠ্যাং ভেঙে রেখে দেবো সবকটার। গো অ্যান্ড স্লিপ। কাব্যের ধমক শুনে কুহু, কায়া, স্নিগ্ধ তর করে নিচে নেমে গেল। কাব্য ফোনের ফ্ল্যাশ অন করে আরেকবার লাইট ভাঙার কারণ উদ্ঘাটন করার চেষ্টা করে ব্যর্থ হতেই নিচে দেখলো একটা ইটের টুকরো। কাব্য ভ্রু কুচকে ইটের টুকরো হাতে তুলল। পর মুহূর্তেই সেটা দেখে মনে পড়ল ছাদের মধ্যে নতুন টিনের একটা ছোট ঘর বানানোর জন্য যে ইট বানানো হয়েছিল এক টুকরো ইটের এই ঘরের ইটেরই। তার মানে ইটটা বাহির থেকে নয়, ভেতর থেকেই ছড়েছে। ইচ্ছে করে লাইটটা ভেঙেছে কে? কুহু। কেন করবে এমন? ও যা ভাবছে তার জন্যে। আজ কুহুর ফিজিক্স এক্সাম। শুধুমাত্র কাব্যের সেদিনের ধমক ঘুষিয়ারির জন্যেই এত এই এক্সামে আবার বসেছে কুহুকে। কত কষ্ট করে সারা রাত জেগে নকল বানিয়েছিল। কি হাতটাই না ব্যথা করেছিল কুহু সেদিন। এত কষ্ট করে শেষ অবধি লাভটা কি হলো? কাব্য ভাই ওকে আবার ধরে বেঁধে এক্সাম দেওয়াচ্ছেন। কুহু আজ এই মুহূর্তে কলমের চিবুতে একটা মহা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। বিয়ের পর কাব্য ভাইকে কুহু টানা 6 মাস ওকে টাচ করতে দেবে না। ক্ষুধা তো কাব্য ভাই বারবার হাত জোর করেও কুহু গম্ভীর স্বরে সে যেভাবে সবসময় ধমকায় কুহুকে ওইভাবে বলল। শাট আপ কাব্য ভাই, বিয়ের আগে আমাকে ধমকে ধামকে রাখার সময় এইসব কথা মনে ছিল না। কুহু এখন রিভেঞ্জ নিচ্ছে, কনসেন্ট্রেট করতে দিন আমায়। কুহু মনে মনে নিজের ওই গম্ভীর রূপের কথা ভেবেই ফিক করে হেসে ফেলল। কুহুর হাসি দেখে ম্যাডাম ওর দিকে বাঁকা চোখে তাকাতেই কুহু হাসি থামিয়ে আবার খাতায় লেখায় মন দিল। অলস ভঙ্গিতে কুহু খাতায় কলম চালিয়ে কোনো রকম খাতা জমা দিয়ে বের হয়ে এলো। তারপর শার্লিনকে নিয়ে পা চালালো কাব্য ভাই ভার্সিটির দিকে। কাব্য ভাই আজ ব্যাডমিন্টন খেলবেন ভার্সিটি মাঠে, তাই কুহু নিজের সাথে শার্লিনকেও টেনে এনেছে কাব্য ভাইয়ের খেলা দেখবে বলে। ভার্সিটির সামনে আসতেই কুহু তখন শুনতে পেরে ওপাশ থেকে কেউ ডাকলো। এই কাব্য, ব্যাটটা এদিকে পাস কর। কাব্যের নাম শুনেছে আর কুহু তাকাবে না, এও হয় নাকি? কুহু আশপাশ খুঁজিয়ে কাব্যকে দেখে দাঁড়িয়ে গেল। কাব্য ওই দিকে ব্যাট ছুঁড়ে ফেলেছে একজনের দিকে, অপরজন ব্যাট ক্যাচ করে নিয়েছে। কাব্য রোদের মধ্যে ঘামে ভিজে কপাল কুঁচকে তাকে কিছু বলছে, শোনা যাচ্ছে না ওর কথা দূর থেকে। কুহু তারপর কাব্য ভাইয়ের দেখে বুকের ভেতর যেন কেউ ঘামে ভেজা। কাব্য মাঠে ব্যাডমিন্টন খেলছে, পাশেই কোচ একজন ওকে গাইড দিয়েছেন। কাব্য পরনে একটা ব্লু জার্সি আর হাঁটু অবধি ট্রাউজার, আবারও পায়ের ঘন লোম দেখা গেল ওর। কুহু সেদিকে বেহায়ার ন্যায় চেয়েই রইল। কাব্য ভাই কি কখনো জানবেন তার এই লোমগুলোর প্রতি কুহুর কত জনমের লোম? কুহু যেদিন বউ হবে কাব্য ভাইয়ের, কুহু সব বলবে। এও বলবে কাব্য ভাইয়ের মধ্যে কি কি দিক দেখে কুহু এতদিন এতটা ক্রাশ খেয়ে এসেছে। বাসর রাতে কুহু কাব্য ভাইয়ের কোলে মাথা রাখবে। কাব্য ভাই ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে কুহুর সকল জবরের কথা অমনোযোগী শ্রোতার নাই শুনবেন। কুহু যেসব কথা বলবে, এই যেমন: 1. কাব্য ভাইয়ের ডেনিম জ্যাকেট পরার ধরন দেখে কুহু কিভাবে ক্রাশ খেয়েছিল। 2. কাব্য ভাই যখন এক হাতে মানিব্যাগ অপর হাতে ফোন পকেটে ঢোকান সেই মুহূর্তটা কুহুর কাছে কতটা মারাত্মক দেখায়। 3. তার পায়ের লোম হাঁটু অবধি ট্রাউজার পরলে সেই লোম কতটা আকর্ষণীয় দেখায়। সেই সাথে কতটা লজ্জার কথা বলবে।
বাসরাতে কুহু কাব্য ভাইকে শার্ট শেরওয়ানি থাকলে সেটা খুলে খালি গায়ে থাকতে বলবে। কুহু কাব্য ভাইয়ের বুকের লোম হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখতে চাইবে সেদিন। বাকিটা এখন ভাবতে পারছে না। ও ভীষণ লজ্জা লাগছে। 4 এরপর কাব্য ভাইয়ের গায়ের পারফিউম ওগুলো কোন দেশ থেকে ইম্পোর্ট করে আনেন কুহু সেই দেশের নাম জানতে চাইবে। 5 কাব্য ভাইয়ের চুলের হেয়ার কাটিং ঘন ঝাঁকড়া, হালকা বাদামি রঙের চুল। রোদের আলোয় এই যে এখন লাল লাল দেখাচ্ছে। এই চুল মারাত্মক লাগে কুহু কাছে। আজ এটুকুই বলবে বাসরাতে, বাকি কথা ওদের দুজনের চড়ুই পাখির সংসারে ধীরে ধীরে বলবে। একটু একটু করে জমানো কথা জানাবে শখের পুরুষকে। এরপর নিজেও জানতে চাইবে কুহুর কি কি দিক কাব্য ভাইয়ের ভালো লাগে। কি জবাব দেবেন উনি? কুহুর মধ্যে কি আদৌ কিছু ভালো লাগার ব্যাপার আছে? নেই তো, কিন্তু কুহু জানে তার মধ্যে ভালো লাগার সব ব্যাপার আছে, মারাত্মক এক একটা ব্যাপার। কুহু যখন কাব্যের দিকে হাঁ করে তাকিয়েছিল তখন শানীন কিছু বলতে চাইছিল, কুহুকে থামিয়ে দিয়ে বলল। চুপ কাব্য ভাই, খেলছেন, কনসেন্ট্রেট করতে দে। শালীনকে তখন মহা হতাশ হতে দেখা গেল। কি করবে আর? বন্ধু আধা পাগল, তাই সহ্য করে চুপ করে পাশে দাঁড়িয়ে খেলা দেখতে লাগলো। কাব্য ভাই খেলছে, পরিশ্রম করছে ভীষণ। তারপর 5 পয়েন্টস পেয়ে কাব্য জিতে যেতেই ওর বন্ধুরা দৌড়ে এসে কাব্যকে জড়িয়ে ধরে এর ওপর ঝাঁপিয়ে পড়ল। সবাই মাটিতেই শুইয়ে দিল কাব্যকে। কাব্য চুপচাপ ওদের জ্বালাতন সহ্য করছে। ওদেরকে লাই দিচ্ছে তামিম পাশ থেকে বলল। কাব্য ওদেরকে ঠেলছে নিজের ওপর থেকে, বলল। দিব গায়ের উপর থেকে নাম আগে ভাই, ফর্তা করে দিচ্ছিস। ওরা আরও কিছুক্ষণ কাব্যকে জ্বালিয়ে সরে বসল। কাব্য উঠে মাঠে বসল হাঁটু গেড়ে। হাঁপিয়ে উঠে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে হঠাৎ মাথাটা হাঁটুর মধ্যে ডুবিয়ে হেসে ফেলল। ওর বন্ধুরাও পাশে বসে হাসছে কাব্যের জয়। কাব্য এবার নিজেই ঠোঁট ভর্তি হেসে 2 হাতে বন্ধুদের জড়িয়ে ধরল। তামিম সোহাগ কাব্যকে জড়িয়ে ধরে চিৎকার করে করে উল্লাস করছে। আজ গম্ভীর কোচও হাসছে ওদের জয়ের উল্লাস দেখে। কুহুর ভালো লাগছে ভীষণ। কাব্যের খুশিতে ও নিজেই কাঁপছে। শালীনের হাতটা শক্ত করে ধরে মুগ্ধ চোখে কাব্যের উল্লাস দেখছে। ওর ইচ্ছে হলো জয়ী কাব্য ভাইকে নিজেও অভিনন্দন জানাবে, কিন্তু জানানো গেল না লজ্জায়। কাব্য এবার গা থেকে বালি ঝেড়ে ঝেড়ে উঠে দাঁড়িয়ে হঠাৎই দূরে দেখতে পেল কুহু দাঁড়িয়ে আছে, ওর দিকেই চেয়ে রয়েছে। কাব্য 2 হাতে বালু ঝাড়তে ঝাড়তে ওকে দেখলো দূর থেকে। বন্ধুরা যে যার মতো চলে যেতেই একসময় কাব্য আঙ্গুলের ইশারায় ডাকলো কুহুকে নিজের কাছে। কুহু মৃদু হেসে এগিয়ে গেল। কাব্যের সামনে দাঁড়িয়ে যেতেই কাব্য গম্ভীর কণ্ঠে শুরুতেই 7-5 না বলে জিজ্ঞেস করল। এক্সাম ভালো হয়েছে? এইবার কুহুর মনটাই ভেঙে গেল। কাব্য ভাইয়ের সঙ্গে এই এক্সাম নিয়ে কথা বলতে ওর একটুও ভালো লাগে না, সবসময় বিচ্ছিরি লাগে। কাব্য ভাইয়ের মুখে এই পড়াশোনা ছাড়া আর কোনো কথা কেন থাকে না? ওর সঙ্গে কি তার শুধুই এসবের সম্পর্ক? ভদ্র কুহু তবুও নিজের বিরক্তি চেপে বলল। সব কমন পড়েছে। নকল করিসনি? কাব্যের ঠোঁটে চাপা হাসি। কুহু বোঝে না সেই হাসি। ও মুখটা বাংলার 5-এর ন্যায় করে মিনমিন করে বলল, না। গুড। কাব্য সন্তুষ্টি নিয়ে মাথা দুলিয়ে তখনও গা থেকে বালি ছাড়ছে। তো আরেকবার চোখ মুখ কুচকে মুখের ঘাম পুরুষারি হাতের উল্টো পিঠ দিয়ে মুছছে। সেভাবেই ঘাম চুট মুছতে মুছতে কুহুর দিকে চেয়ে বলল। আমার স্পোর্টস ব্যাগটা নিয়ে এত, ওই পেশা রাখাচ্ছে। কুহু শুনল ও কথা, দৌড়ে ব্যাগ আনতে গেল। ব্যাগ হাতে ওপাশ ফিরতেই দেখে কাব্যের হাতে পানির বোতল, সামনে উর্মি আপু। পুরো নাম উর্মি শেখদার। কাব্য পানি খেয়ে খেয়ে কথা বলছে উর্মির সাথে। কথা বলতে বলতেই বোতলে বাকি যা পানি ছিল সেটুকু মাথায় ঢেলে দিয়ে ভিজতে লাগলো। প্রচণ্ড রকম লাগছিল, গরম লাগছিল সম্ভবত সেজন্যে। কাব্যের মুখ চোখ বেয়ে তরল পানি গড়িয়ে পড়ছে বুকের ওপর। ওর ব্লু জার্সি ভিজে যাচ্ছে। উর্মি আপু মুগ্ধ চোখে কাব্যকে দেখছে। কুহু ভ্রু কুচকে ওদের দেখতে দেখতে ব্যাগ হাতে এগোচ্ছে কাব্যের দিকে। কাব্য কুহুকে দেখে খালি বোতল ছুঁড়ে ফেলে ওর হাত থেকে ব্যাগটা নিয়ে শুকনো কাপড় বের করছে। উর্মি তখন কুহুর সঙ্গে কথা বলল। হ্যালো কুহু, ভালো আছো বাচ্চা? উর্মি আপু ওভাবে হেসে হেসে কথা বললেন দেখে কুহু জোর করে মনের
ওসব জ্যালাসি চিন্তা দূর দূর করে তাড়িয়ে দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল। ভালো আছি আপু, তুমি? উর্মি একবার কাব্যকে দেখলো। উর্মি আপুর চোখ দেখে কুহু ভ্রু কুচকে কাব্য ভাইকে দেখল। কাব্য তখন শুধু স্যান্ডো গেঞ্জি পরা, তার উপর টি শার্ট গলা দিয়ে নামাচ্ছে। কুহুর জবাবে উর্মি কুহুর দিকে চেয়ে বলল। এই তো ভালো। এক্সাম কেমন হলো তোমার? কুহু এইবার লজ্জা পেয়ে গেল। তার নকল করার কথা উর্মি আপু অব্দি চলে গেছে। মিনমিন করে কুহু জবাব দিল। ভালো হয়েছে আপু। কুহু কথাটা বলে কাব্যের দিকে অভিমান নিয়ে তাকালো। কাব্য ভাই কেন বললেন উর্মি আপুকে কুহুর নকল করার জন্য? কুহু কষ্ট পেল। কাব্য টি শার্ট বদলে স্পট ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়েছে। স্বাভাবিক কণ্ঠে কুহুর দিকে চেয়ে বলল। যাবি বাসায়? কুহু জবাবে বলল। আমার প্র্যাকটিক্যাল ক্লাস আছে। কাব্য ঘড়ি দেখলো, এইবার সময়টা দেখে নিয়ে কুহুর দিকে ফিরে বলল। আমার টিউশন আছে, যাওয়ার সময় কল দিবি, পিক করে নেব। কুহু মাথা নাড়ালো। তার এইটুকু যত্নে কুহুর মনে ফুল ফুটতে লাগলো হাজারটা, প্রজাপতি উঠতে লাগলো তলপেটে। কাব্য চলে যাবার প্রস্তুতি নিতে আগ বাড়িয়ে এইবার উর্মি বলল। আমারও ক্লাস আছে। বাই কুহু, বাই কাব্য। বলে উর্মি উল্টো দিকে ফিরে হাঁটা ধরল। কুহু এখনো সেভাবেই জেলাসি চোখে মুখে ফুটিয়ে উর্মির চলে যাওয়া দেখছিল। কোকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কাব্য শীতল গলায় বলল। এখনো দাঁড়িয়ে কেন? যা ক্লাসে। কুহু চুপচাপ হাঁটা ধরল কলেজের দিকে। শার্লিন আসলো কুহুর দিকে। কুহু ঠোঁট উল্টে ওর দিকে তাকালো। শার্লিন কুহু তাকানো দেখে কিছু একটা বুঝলো হয়তো, বলল। এই উর্মি আপুকে আমার সুবিধা মনে হচ্ছে না। তুই যেতে কাব্য ভাইকে পানি দিল, কেমন হাসছিল ওরা। আমার ওদের স্বভাব ভালো লাগছে না, বলে দিলাম কুহু। কুহু হাসার চেষ্টা করে বলল। উর্মি আপু কাব্য ভাইয়ের ফ্রেন্ড, ব্যাচমেট ওরা, হয়তো এই জন্যই হাসছিল। শার্লিন তবুও ভাবুক স্বরে বলল। আমার তেমন মনে হচ্ছে না, কেন যেন। তুই শিওর কাব্য ভাইয়ের গার্লফ্রেন্ড নাই? কুহু শার্লিনের হাত চেপে হেরে দূরে হাসি খুশি গলায় বলল। কাব্য ভাইয়ের রিলেশন থাকলে আমিই জানতাম সবার আগে। উর্মি আপুর সাথে যদি রিলেশন থাকে সেটা আজকে রাতে বের হয়ে যাবে। ওয়েট অ্যান্ড সি বেবি। শার্লিন অবাক হয়ে কুহুর দিকে তাকিয়ে রইল। কুহুকে ভীষণ নিশ্চিন্ত দেখাচ্ছিল। কিছু একটা তো এই বাদর মেয়ে পাকাচ্ছে মাথায়। কাব্য ভাই, উর্মি আপু ভীষণ সুইট না? কুহু কথাটা বলে দারোগা পণ্ডিতের মতো কাব্যের মুখে আদল পড়ার চেষ্টা করল। কাব্য ভীষণ স্বাভাবিক, এক হাতে গাড়ি ড্রাইভ করছে, মুখে চুইংগাম চিবোচ্ছে, সেটা এক গাড়ি রেখে জবাবে এলো বেশ রয়েসই। হুম। ছোট রেখি এক বাক্যের অতি সাধারণ এক জবাব। কুহুর ওতে পোষানো না, মনও ভরল না এমন উত্তরে। ও ধৈর্য হারিয়ে ফের জিজ্ঞেস করল। আপুকে পাবে সে লাকি হবে অনেক, কি বলেন? কাবু ভ্রু কুচকে এবার তাকালো, মুখে চুইংগাম চিবোচ্ছে না আর। ভ্রু কুচকে কুহু দিকে চেয়ে বলল। কার বউ করে আনতে চাইছিস? মতলব কি তোর? কুহু সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে কাব্যকে সন্দেহের অবকাশ না দিয়ে বলল। কারোর বউ না, আমি তো এমনিতেই বললাম। কাব্য আর কথায় বাড়ালো না এই ব্যাপার। চুইংগাম আরাম করে চিবোতে চিবোতে গাড়ি ড্রাইভ করছে। উর্মি আপুর কথা শুনে কাব্যের মুখের স্বাভাবিক আদল দেখে খটকা যা ছিল সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কুহু এবার ওর জমিয়ে রাখা শেষ প্রশ্নটা করে বসল। আপনার তাকে কেমন লাগে? কুহুর বুক কাঁপতে লাগলো প্রশ্নটা করার পর। কাব্য ভাই যদি ভালো কিছু বলেন আজ এইখানেই মরে যাবে কুহু। কাব্য ভাই শুধু এবং শুধুমাত্র কুহুর হবে, অন্য কারণ না। কুহু চোখ মুখ খিচে কাব্যের দিকে চেয়ে রইল অপলক। কুহুর মনে শান্তির ফোয়ারা বইয়ে দিয়ে কাব্য পজিটিভ তেমন কিছু বলো না, বরং নির্বিঘ্নে ড্রাইভ করতে করতে জবাব দিল। কেমন লাগবে আবার কি? ব্যাচমেট হিসেবে যেমন লাগা দরকার তেমন লাগে। কুহু হেসে ফেলল নিঃশব্দে, মুখটা গাড়ি জানালার পাশে ফিরিয়ে বুকের বাঁ পাশ চেপে মৃদু মৃদু হাসতে লাগলো। কাব্য ভাই বোধহয় সেই হাসি দেখেননি কখনোই। কুহুর এই মৃদু চাপা খুশির হাসি ভীষণ নজর কাড়া দেখতে লাগছিল। কাব্য ভাই ওর এই হাসি দেখলে আজই সম্ভবত গাড়িতেই নিজের মনের খেয়ে হারিয়ে বসতেন। আফসোস কাব্য ভাই চোখ থাকতেও অন্ধ। কুহুর মনটা উড়ছে তখনও। কাব্য ভাইয়ের সম্পর্ক নেই উর্মি আপুর সাথে। খুশিতে মনটা আগরুম বাগরুম করে নেচে উঠল। প্রচণ্ড ক্ষুধা রেখেছিল সেই কখন। সেই সকালে বেরিয়েছে আর বিকেলের দিকে বাসায় ফিরেছে।
দুপুরে শুধু সিঙ্গারা খেয়েছিল, তারপর আর কিছু খাওয়া হয়নি। এতক্ষণ টেনশনে ক্ষুধা ভুলে থাকলেও এখন আর থাকা যাচ্ছে না। কুহু পাশেই কেএফসির দোকান দেখে ফিরে তাকিয়ে বলল, কাব্য ভাই, বার্গার কিনে দেবেন একটা, ক্ষুধা লেগেছে। কাবু গাড়ি চালাতে চালাতে পাশের কেএফসির দোকান দেখলো একবার, তারপর কেএফসিতে না থামিয়ে অন্য এক ফাস্টফুডের দোকানের সামনে গাড়ি থামিয়ে সেখান থেকে একটা বার্গার কিনে এনে কুহুর দিকে এগিয়ে দিয়ে আবার ড্রাইভের সিটে বসল। কুহু বুঝতে পেরেছে কাব্য ভাই কেন কেএফসিতে যাননি। অবশ্য ফিলিস্তিনের কথা ওরও কেন মনে ছিল না, মাথায় মারা উচিত ওর। শুক্রবার সকালে কাব্যের ছুটি ছিল, ভার্সিটি নেই, টিউশন নেই তেমন, তাই সারাদিন ঘরে বসেই ছিল ও। আজ বন্ধুদের সাথে ক্রিকেট খেলার প্ল্যান করেছে পাড়ার মাঠে। পাড়ায় খেলা হয় না বহুকাল, ভার্সিটির স্পোর্টস টিমে থাকার দরুন ওদিকে মনোযোগ আজকাল বেশি। আজকাল ছুটি আছে দেখে পাড়ার পোলাপানও চেপে ধরেছে। কাব্যকে এক ম্যাচ খেলাই লাগবে ওদের সঙ্গে। কাব্য ভাই বহুদিন পর সিঙ্কের ওপর থেকে ক্রিকেট ব্যাটটা বের করে এটাকে ঝালাই করছিল। ক্রিকেট খেলা হয় না বহুকাল, তাই ব্যাটের অবস্থা যাচ্ছে তাই। কাব্য ব্যাট পরিষ্কার করে বল ঠিক করছে স্কচ টেপ দিয়ে। এই সময় দরজায় টোকা পড়ল। কাব্য বল রেখে প্যান্টের ময়লা ঝেড়ে উঠে দাঁড়িয়ে দরজা খুলে দিল। ওপাশে সাদাত চাচ্চু দাঁড়িয়ে আছেন। কাব্য তাকে দেখে নম্র গলায় ডাকলো, চাচু আসুন। সাদাত অমায়িক হেসে ভাতিজার দিকে চেয়ে বললেন, ছুটির দিনে ভাবলাম তোমাকে রেখে যাই, আজকাল তো ঘরেই থাকো না। কাব্য দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। কাজ থাকে চাচু, ভার্সিটিতেই দিন অর্ধেক কেটে যায়, তার উপর টিউশন আছে। সাদাত কাব্যের ঘরে ঢুকে বিছানায় বসেন। ভীষণ গোছালো একরকম। কবিতার মুখে কাব্যের প্রশংসা প্রায়ই শোনা যায়। কাব্য নিজের ঘরে নাকি নিজেই গুছিয়ে রাখে। ছেলে হয়েও এমন, আর ওনার মেয়েটা হয়েছে ফাঁকিবাজ। এখনও ওদের মায়ের ঘর গুছিয়ে দেওয়া লাগে। কাব্যের রুমের ছোট একটা পড়ার টেবিলে কয়েকটা ফিলোসফি ইংলিশ বই, পড়ার টেবিলে আইপ্যাড চার্জে দেওয়া, সামনেই একটা মোটা 500 পেজের খাতা, খাতার পাশে একটা হাতে বানানো অর্ধেকটা বিল্ডিংয়ের মডেল, মেঝেতে একপাশে ক্রিকেট ব্যাট রাখার পাশে অর্ধেক কস্টে করা বল নিয়েই ব্যস্ত ছিল হয়তোবা। কাব্য গিয়ে সাদাতের সামনে চেয়ারে বসল। চাচা ভাতিজা কখনো ওভাবে মুখোমুখি হয়নি। কাব্য শুরু থেকে একটু ইন্ট্রোভার্ট হওয়ায় সবার সঙ্গে তেমন মিশুক নয়। আর ওর চাচারা সারাক্ষণ টাকা বানানোতে ব্যস্ত থাকার ঘরে ছেলে মেয়েদের সময় কম দেন। একমাত্র মেঝো চাচু কুহুকে অনেক সময় দেন। কুহু একমাত্র মেয়ে এবং বহু আদরের দোয়ার ফল বিধায় কুহু ভীষণ প্যাম্পার হয় সাদাতের কাছে। প্রায়শই সাদাত বউ বাচ্চা নিয়ে কদিনের জন্য নিজেকে মুক্ত করে ঘুরতে বেরিয়ে যান। আজ কাব্য সাদাত চাচুকে নিজের রুমে দেখে কিছুটা অপ্রস্তুত হচ্ছিল। চুপচাপ তার সামনে বসে ভাবছিল কি কথা বলা যায়, অথচ তেমন কথাই কাব্য খুঁজে পাচ্ছে না আজ। কথাটা তুললেন সাদাতি, বললেন, ক্রিকেট খেলতে যাবে নাকি? কাব্য বেরিয়ে দিকে চেয়ে বলল, ছেলেবেলা রিকোয়েস্ট করেছে কদিন ধরে, আর বাড়িতেই আছি, ভাবলাম খেলে আসি। সাদাত বললেন, টিউশন কেমন যাচ্ছে? পড়াচ্ছি, একটা 9-এর একটা মেয়ে। ভালো। এই বয়সে ইনকাম করার চিন্তা আজকাল ছেলে মেয়েদের মধ্যে দেখাই যায় না, কিন্তু মেয়ে ছেলে পড়াচ্ছ, সাবধান থেকো। আজকাল ফেসবুকে কত ঘটনা হয় দেখি রোজ। ছাত্রী ভালো, ভদ্রভীষণ, এক্সট্রা কথা বলে না। তারপর দুজনেই চুপ। কাব্য কথা খুঁজে পাচ্ছে না বলার জন্যে, আর সাদাত ও ভাতিদের সামনে কথাটা তুলবেন কিভাবে সেটা ভাবছেন। সাদাত কিছুটা দোনামনা করে এবার আসল কথা বললেন, আসলে কুহুর এক্সামের রেজাল্ট তো ভালো না, আমাকে বলল পড়া নাকি বেশি বুঝে না। কাব্য শুনে বলল, ওকে ইউটিউব চ্যানেল দেখতে বলেছিলাম আমি। সাদাত বললেন, আসলে কি বলবো তোমাকে, মেয়েটা কাল আমার ঘরে এলো, ভীষণ তাড়াহুড়ো করে বলল ওকে টিউশন দিতে। আমি বললাম তোমার কাছে খবর নিতে, তুমি তো পড়েছই, কিন্তু ও বলল তোমার কথা। কাব্য তাকিয়ে রইল। সাদাত বললেন, একবার কি একটু সময় করে দেখিয়ে দেবে? মেয়েটা ভীষণ এলোমেলো, আমার পড়াশোনা করতেই চায় না, তুমি দেখিয়ে দিলে। সাদাত বলা শেষ করতেই কাব্য ভীষণ স্বাভাবিক গলায় বলল, সমস্যা নেই আমার চাচু, সন্ধ্যার পর আসতে বলবেন। সাদাত খুশি হয়ে গেলেন ভাতিজা এত ব্যস্ত জীবনেও কিছুটা সময় তার ফাঁকিবাজ মেয়েকে দিচ্ছে। মেয়েটা এইবার ভালো রেজাল্ট করুক তাই চান। সাদাত হেসে খুশি নিয়ে বললেন, আচ্ছা আমি বলবো ওকে, আর ওকে একটুও ছাড় দিও না,
আমি তো মুখে বকা দিতে পারি না। ও কাঁদলে তোমার মেজো মা আমার ভাত বন্ধ করে দেন। তুমি একটু বকাঝকা করে পড়িও। কাব্য হেসে ফেলল, বলল, সমস্যা নেই, বকবো আমি। সাদাতকে আশ্বস্ত হতে দেখা গেল। উঠে দাঁড়ালেন বিছানা থেকে। কাব্য নিজেও চেয়ার ছাড়ল। সাদাত বেরিয়ে যাওয়ার হঠাৎ বলেন, ভার্সিটি ব্যাডমিন্টন খেলায় নাকি ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে যাচ্ছ? কাব্য মাথা তুলালো। আমাকে ভার্সিটি থেকে ক্যাপ্টেন সিলেক্ট করেছে। সাদাতকে খুশি হতে দেখা গেল। গদগদ গলায় বললেন, ভালো, এই বয়সে এসবই তো দরকার। পড়াশোনা সারা জীবন থাকবে। কাব্য মনে মনে হাসে। এই চাচু বাবারই ওর খেলার প্রতি ঘোর বিরোধী ছিলেন শুরু থেকে। কাব্য একা লুকিয়ে লুকিয়ে বাড়ির গেট পেরিয়ে খেলতে যেত আগে। ও বড় হওয়ার সাথে সাথে ওদের মধ্যে কত পরিবর্তন হয়ে গেছে। সাদাত চলে গেলেন। কাব্য আবার দরজা লাগিয়ে ব্যাট বল ঠিক করতে বসত। আজ কুহুর মনটাই খুশি খুশি। কাব্য ভাই ওকে আজ থেকে পড়াবেন। কুহু তার খুব কাছাকাছি থাকবে, পাশাপাশি থাকবে অবেলায় অবহেলায়। আলগোছে হাতটাও ধরবে একটু একটু। কাব্যভাই যখন গম্ভীর স্বরে পড়াতে বসবেন, কুহু তখন হা করে তাকে গিলবে। কাঁধে ব্যাগ আর হাতে একটা খাতা নিয়ে হাসি খুশি কুহু কাব্যদের ফ্ল্যাটে কলিং বেল বাজাতেই শামিমা এসে দরজা খুলে দিলেন। কুহুকে দেখে গাল ভর্তি হেসে বললেন, আয় আয়, বই খাতা সব এনেছিস? কুহু মৃদু হেসে কাঁধের ব্যাগটা দেখিয়ে বলল, এই দেখো, পুরো রেডি হয়েই এসেছি। শামিমা দরজা লাগিয়ে কুহুর পিছু পিছু আসলেন। কুহুর ড্রয়িং রুম বেরোতেই কাব্য গায়ে টি শার্ট গলায় বাইরে বেরোলো। কুহুকে দেখে শান্ত গলায় সোফা দেখিয়ে বলল, বস, আমি আসছি। কুহু সোফার দিকে চেয়ে বলল, ড্রয়িং রুমে পড়বো? কাব্য ভ্রু কুচকালো। তো আমার বেডরুমে ঢুকতে চাইছিস নাকি? কুহু লজ্জায় পড়ে গেল। গাল লাল করে বলল, না না, তা কখন বললাম। কাব্য চলে গেল নিজের রুমে। কুহু মুখটা হুতুম প্যাঁচার ন্যায় বানিয়ে পড়তে বসত ড্রয়িং রুমে। কাব্য এলো ওর হাতে ইঞ্জিনিয়ারিংয়ের কি একটা মোটা বই। এসে সোফার সামনে বসে বইটা টেবিলে রাখলো। কুহু কথা বলতে চাইল শুরুতেই। ম্যাথ বই বের কর। কাব্য ওকে থামিয়ে দিল। কুহু কি করবে আর? মাঝপথে কেউ ওর কথা থামিয়ে দিলে ওর ভালো লাগে না একটুও। তাই কাব্য ভাইকেও এখন আর কুহুর ভালো লাগছে না। কি দরকার এমন বোরিং মানুষের সঙ্গে থেকে? কুহু কাব্য ভাইয়ের বউ হলে ওর কপালে আসলেই দুঃখ আছে। শালীন সঠিকই বলে। কুহু চুপচাপ মেজাজ খারাপ নিয়ে ম্যাথ বই বের করো। কাব্য এক হাতে কলম নিয়ে খাতায় লিখে লিখে ম্যাথ বুঝিয়ে দিচ্ছে। কিন্তু কুহুর ওদিকে কি মনটা আছে? সে তো গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে কাব্যর মুখের দিকে। কাব্য যখন জিজ্ঞেস করলো, এটা বুঝেছিস? এই উপপাদ্য দিলে নিজে করতে পারবি? ভালো করে কাব্যের কথা না শুনেই কুহু শুধু হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। কাব্য দেখতে দেখতে আসতো একটা চ্যাপ্টার শেষ করে তবেই থামলো। এবার কুহুর দিকে বই খাতা এগিয়ে দিয়ে বলল, বাকিগুলো সেম প্যাথ ফলো করে যাবি। নেক্সট 17.2 আর 18.2 করে দেখা এখন। মানে কুহুর কি এখন এসব ম্যাথ করা লাগবে? ও তো একদমই শোনেনি কিছু। এইবার কুহু মহা বিপদে পড়ে গেল। কুহু আর চোখে কাব্যকে দেখে। কাব্য আইপ্যাডে কোনো একটা বিল্ডিং এর নকশা বানাচ্ছে। কুহু কি করবে? এলোমেলো প্রশ্ন করা শুরু করো। এটা কাদের বিল্ডিং কাব্য ভাই? কাব্য নকশা আঁকছে সেভাবেই জবাব এলো। অ্যাসাইনমেন্ট। কুহু আবার বলা শুরু করো। আমাদের এমন একটা বিল্ডিং বানাবেন? কাব্য এইবার আইপ্যাড থেকে মাথাটা তুলল। ভ্রু কুচকে কুহুর দিকে তাকাতেই কুহু ভরকে গিয়ে বলল, করছি করছি। বলেই বই খাতা নিয়ে বসে গেল। একবার খাতার পেজে উল্টে আগের ম্যাটটা দেখে নিল। কাব্য যেটা করে দিয়েছে কি সুন্দর কাব্য ভাই লেখা। অনেকটা ইটালিক ভাবে লিখেন। কুহু জীবনেও পারবে না ইটালিক ফন্টে লিখতে। আজ কাব্য ভাইকে দেখানোর জন্য কুহু চুল সুন্দর করে ফ্রেঞ্চ বেনি করেছে। ঠোঁটে গালে ব্লাশ টিন্ট ব্যবহার করেছে। পাকিস্তানি ড্রেসও পরেছে। অথচ কাব্য ভাই ওর দিকে না তাকিয়ে গভীর মনোযোগ দিয়েই ট্যাবে পড়াশোনা করছেন। কেমন নিরামিষ একটা লোক। কাব্য ম্যাথ করে ফেলেছে। কাব্য ওর খাতা দেখছে, ভুল মার্ক করে দিয়েছিল। কুহু একসময় গালে হাত দিয়ে হঠাৎ প্রশ্ন করে বসে, আপনি যে রোজ নিজের রুমের বারান্দায় ব্যায়াম করেন, ওপাশের বিল্ডিং এর মেয়েগুলো যে বাজে ইঙ্গিত করে, আপনার ভালো লাগে অনেক, তাই না কাব্য ভাই? কাব্য ট্যাব থেকে মাথা তোলে, অবাক হয়ে বলল, কোন পাশের মেয়ে? কুহু চোখ মুখ কুচকে বলল,
বারান্দার পাশে সবুজ বিল্ডিং, 2 তলার মেয়েগুলো। কাব্য মনে করার চেষ্টা করে কিছু, ডোন্ট নো, খেয়াল করিনি আমি। বলে আবার ট্যাবে মন দিল। কুহুর মেজাজ খিচড়ে গেল, বলল, আলবাত ভালো লাগার তো কথাই, এই জন্যই তো রোজ মেয়েগুলো আপনার জন্য আমার কাছে চিঠি দেয়, নাম্বার চায়। আপনার তো কিছু না, মজা নিন আপনি, আর জ্বালায় মরি আমি। কুহু বিড়বিড় করে শেষের কথা বলেছে, তাই কাব্য ওটা শোনেনি, কিন্তু শুরুর দিকের কথা শুনে ফেলে কুহুর ভুলে ভরা খাতা থেকে মাথা তুলে কিছুটা রুষ্ট গলায় বলল, এসব আবার কেমন ভাষা? আমি কি ওদের দেখিয়ে ব্যায়াম করি? বারান্দায় না করলে আর কোথায় করব? কুহু নিয়ে গেল, বলল, কেন রুমে? ভিটামিন ডি বলে একটা জিনিস আছে, সূর্য লাগে ওটার জন্য। কাব্য মহা বিরক্ত বোঝা যাচ্ছে। কাব্য আবার খাতা দেখছে। কুহু একটা ম্যাথও ভালো করে করেনি, সবটাই ভুল। প্লাসের জায়গায় মাইনাস করে বসে আছে, 180 জায়গায় 160 লিখে রেখে দিয়েছে। কাব্য বিরক্ত ভঙ্গিতে ভ্রুটুর কুচকে খাতা দেখছে। কুহু ওভাবে কাব্যর দিকে চেয়ে অস্ফুটে বলার চেষ্টা করো, কিচ্ছু বোঝেন না আপনি। ওই মেয়েগুলো ওভাবে তাকালে আমার হিংসে হয়, জেলাসি হয়। আপনার কিছু হয় না, সব আমার হয়, আমার বুক পড়ে যায়। কি নিষ্ঠুর আপনি। কাব্য এবার লাল মার্ক করা ভুলগুলো দেখিয়ে বিরক্ত হয়ে বলল, বুঝিস নি ম্যাথ বললি না কেন? কি সব ম্যাথ করেছিস এসব? এইবার লাস্ট বুঝিয়ে দেব, এরপর না পারলে মার দিব তোরে। মনোযোগ দে। কাব্য কলে মুছিয়ে শাসিয়ে উঠল। সব মিলিয়ে কুহুর এবার ভীষণ মন খারাপ হয়ে গেল। ও মুখটা গোমরা করে বলে উঠল, আমি আজ আর ম্যাথ করবো না, বাসায় যাব। বলে কুহু খাতাপত্র গোছাতে মন দিল। এলোমেলো ভাবে সবকিছু ব্যাগে পড়ছে। ওভাবে একটা খাতার পেজ একটু ছিঁড়েও ফেলল। কাব্য চুপচাপ দেখলো, একটু পর শুধু বলল, 1 ঘন্টা হয়নি এখনো। না হোক, তবুও বাসায় যাব আমি। বলে কুহু ব্যাগ কাঁধে ঝুলিয়ে ওভাবে হনহনিয়ে বেরিয়ে গেল কাব্যদের ফ্ল্যাট থেকে। কাব্য বসে বসে শুধুই দেখলো কুহুর রাগী মুখটুকু। শামিমা কুহুর জন্যে কোল্ড কফি বানিয়ে এনেছিলেন সবই। মেয়েটা কোল্ড কফি আইসক্রিম দিয়ে এত পছন্দ করে। গ্লাস হাতে উনি ড্রয়িং রুম খালি দেখে অবাক হয়ে বললেন, কিরে, কুহু কই? কাব্য বিরক্ত হয়ে আইপ্যাড বন্ধ করে বলল, চলে গেছে। ও মা, কেন গেল? এত দ্রুত তোদের পড়া শেষ? শামিমা আরো অবাক হলেন। কাব্য মায়ের প্রতি বিরক্ত হয়ে রুমের দিকে যেতে যেতে আবার ফিরে তাকালো। অতিষ্ঠ গলায় বলল, আশ্চর্য আম্মু, আমি কিভাবে জানবো তোমার ভাতিজি কেন গেল? ওর ইচ্ছে হয়েছে পড়বে না, ফাঁকি দিবে, তাই বেরিয়ে গেল। সবকটা পাগল হচ্ছে দিন দিন। তোমাদের এসবের চক্করে আমি একদিন পাগল হয়ে যাব আম্মু। রিডিকুলাস। বলে কাব্য হনহনিয়ে নিজের রুমে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। ওদিকে কোল্ড কফি হাতে শামিমা অবাক হয়ে ছেড়ে যাওয়াটুকু দেখে গেলেন। এ দুটো রাজ হরোটা কি? ভাই কুঞ্জ পরিবারে আজ রীতিমতো ঝড় তুফান চলছে। এ বাড়ির সবচেয়ে আদরে বাদর হয়ে যাওয়া মেছো চাচার একমাত্র মেয়ে কুহু ক্লাসে 200 জন স্টুডেন্টকে পেছনে ফিরে 20 রোলে পাশ করেছে। আপাতত এবারই প্রত্যেকটা মানুষের চোখ রেজাল্ট শুনেই কপালে চড়ে গেছে। কুহুর এই অত্যন্ত চমৎকার রেজাল্ট করে ফেললো কী করে? জোর করে যে মেয়েকে পড়তে বসানোর আগে পড়াশোনার জন্য দিনে 1000 বার বোঝানো লাগে, এই মেয়ের এই চমৎকার রেজাল্ট সবাইকে তাক লাগিয়ে দিয়েছে একদম। তাই তো আড়ালে আবডারে আজ সারাদিন এইবারের প্রতিটা কোনায় কোনায় এই নিয়েই আলোচনা চলছে। এই যে এই মুহূর্তে কবিতার বাসায় কুহুর রেজাল্ট শুনে শামিমা নিজের ফ্ল্যাট থেকে দৌড়ে এসেছেন। রান্নাঘরে চা খেতে খেতে দুই যা এই নিয়ে গম্ভীর আলোচনায় বসেছেন। কবিতার মতে কুহুর কিছু একটা হয়েছে। কুহু আজকাল ওকে ওবে গোছানো হয়ে গেছে। নিজের কাজ আজকাল নিজের করার চেষ্টা করে। সন্ধ্যা হতেই নিয়ম করে বসছে, রান্না শিখছে টুকটাক। কবিতা জানালেন তার কুহুর এসব ম্যাচিওর আচরণ একটু সুবিধা ঠেকছে না। কি হয়ে গেছে তার আদরের ছোট মেয়েটার? অজানা বিপদের আশঙ্কায় নীল হয়ে গেল কবিতার গোলমাল মা সুরভ মুখটুকু। কবিতার এসব চিন্তায় শামিমা আবার ভীষণ আমলানা নিয়ে স্বস্তির শ্বাস ফেলে জ্বালালেন। কুহু বড় হচ্ছে, এবার হয়তো আল্লাহ ওকে বুদ্ধি টুদ্ধি দিয়েছেন। কুহু বুঝদার হচ্ছে পড়াশোনার প্রতি, এই বয়সে চিন্তা করছে, এটা তো ভালো কথা। বললেন কবিতা এইবার শুধু শুধু চিন্তা করছেন, চিন্তার এত কারণ নেই। দুই যা যখন কুহুকে নিয়ে আলোচনা ব্যস্ত, তখন একটু পর ছোট যা প্রেমাও এসেও যোগ দিলেন। কবিতা তাকেও চা দিলেন। প্রেমা ওদের আলোচনা শুনে গম্ভীর হয়ে গেলেন কেমন যেন। কিছুক্ষণ চুপ থেকে তিনি হঠাৎ মতামত দিলেন, কুহুর সঙ্গে ওদের একবার বসা উচিত।
সিনেমায় প্রেমে পড়ে মানুষ এতটা বলতে চায়, কুহু কি তবে প্রেম করছে? কবিতা আর শামীমা দুজনেই আঁতকে উঠে তাকালেন প্রেমার দিকে। কবিতা এই চিন্তা নাকচ করে দিয়ে বললেন, এমন কিছু হলে আমি টের পেতাম। ও তো কারোর সঙ্গে ফোনে কথা বলে না, আমি দেখিনি কখনো। শামীমা বাদ সাধেন, এমন কখনো হবে না। কুহু প্রেম করলে কাব্য, স্নিগ্ধ ওরা খবর পেত না? দুই ভাই বোনদের খবর রাখে নিয়মিত। প্রেমা চায়ে চুমুক দিতে দিতে গম্ভীর গলায় ভাবুকভাবে বললেন, আমি শুধু আমার সন্দেহের কথা বললাম, বাকিটা কুহুর পেট থেকে বের করতে হবে। তাদের এই গুরুগম্ভীর আলোচনার মধ্যে হঠাৎ এলোমেলো চুলে ঘুমিয়ে হেলতে দুলতে কুহু রান্নাঘরে এসে দাঁড়িয়েছে। কবিতা মেয়েকে দেখে চায়ের কাপ রেখে দৌড়ে আসছেন। ঘুম থেকে উঠে গেছো আম্মু? নাস্তা দিয়ে দেই আম্মু? কুহু মায়ের পেছনে দুই চাচিকে অবাক চোখে দেখল। চোখ ঘষতে ঘষতে এলোমেলো ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। হাই বড় মা, ছোট মা। দুই চাচি অপরক কুহুর দিকে চেয়ে আছেন। ওদের এখনো বিশ্বাস হচ্ছে না কুহুর মতো ছোট মেয়ে কিনা প্রেম করছে। এটা তো চিন্তার বিষয় হয়ে গেল। কুহু যদি কারো ফাঁদে পা দিয়ে দেয়, বলা যায় না, যা বুদ্ধি এই মেয়েটার, যে কেউ বোকা বানাতে পারবে। দুই চাচির এমন তাকিয়ে থাকা দেখে কুহু মায়ের দিকে চোখের ইশারা করে বলল। তোমরা আমাকে এভাবে কেন দেখছো? হোয়াটস রং উইথ মি? বলে কুহু নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখল। প্রেমা কুহুকে অস্থির হতে দেখে হাসার চেষ্টা করেন। শামীমা তো ব্যাপারটা ধামাচাপা দিয়ে বললেন, না রে, তোকে ঘুমে কাহিল লাগছে তাই দেখছি। তুই নাস্তা খেয়ে নে, আমরা আসি। বলে শামীমা আঁচলে মুখ লুকিয়ে আলগোছে বেরিয়ে গেলেন। প্রেমাও পেছন পেছন যেতে যেতে কি করে মনে করে আবার ফিরে আসলেন কুহুর কাছে। কুহু তাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। প্রেমা কুহুর কানের কাছে ফিসফিসিয়ে বলে গেলেন, ছোট মায়ের ফ্ল্যাটে একবার যাও তো, কথা আছে তোমার সঙ্গে। কুহু মিষ্টি হেসে মাথা নেড়ে বলল, যাব। লক্ষ্মী মেয়ে আমার। প্রেমা কুহুর মাথায় হাত বুলিয়ে হেসে বেরিয়ে গেলেন। ওরা যেতেই কুহু মাকে দুহাতে জড়িয়ে ধরে বায়না করা শুরু করেছে। আজ আলু পরোটা খাবো। তখনও কুহুর ছোট্ট মস্তিষ্কে আসেনি ওরা আসলে কুহুর এই হঠাৎ বদলে যাওয়া নিয়ে কথা বলে যাচ্ছিল। ওরা যেতেই কবিতা আলু পরোটা বানাতে বসলেন। কুহু পাশে দাঁড়িয়ে ওনার কাজ দেখছে। আজকাল এসবই কুহু হঠাৎ বেশ আগ্রহ প্রকাশ করছে, যা আগে কখনো করেনি। কবিতা আবার চিন্তিত হয়ে গেলেন, তার আদুরে মেয়েটার হয়ে গেলটা কি? কবিতা প্লেটে নাস্তা নিয়ে কুহুকে মুখে তুলে খাইয়ে দিয়েছেন। কুহু সোফায় পায়ের ওপর পা তুলে বসে টিভি দেখতে দেখে এক হাতে পানির গ্লাস নিয়ে মায়ের হাতে খেতে ব্যস্ত। টিভিতে চলছে গোয়েন্দা গিন্নি, সেটাই হা করে গিলতে গিলতে খাবার খাচ্ছিল। কুহুর খাবার খাওয়ার মধ্যে বেডরুম থেকে সাদাত এলেন। কুহু বাবাকে দেখেই হেসে বলল, আব্বু, আসো বসো পাশে। সাদাত মৃদু হেসে মেয়ের পাশে বসলেন। কুহু এবার গ্লাস টেবিলে রেখে বাবার করে মাথা রেখে সোফাতে শুয়ে টিভি দেখতে লাগলো। কবিতা বললেন, কুহু উঠে বসে খাও। শুয়ে খাবে কিভাবে? উঠে বসো। কুহু টিভির এক একটা সিন হা করে গিলতে গিলতে জবাব দিল। পেট ভরে গেছে, আর খাবো না। কবিতা কিছুক্ষণ জোরাজুরি করে লাভ হলো না, তাই আর জোর করে না। মেয়ের মুখটা পানিতে মুছিয়ে দিয়ে সাদাতের দিকে চেয়ে বললেন, কুহুর রেজাল্ট শুনেছেন? সাদাত মেয়ের এলোমেলো চুল আরাম করে টেনে দিতে দিতে বললেন। হ্যাঁ, সারপ্রাইজ আছে আমার মায়ের জন্য আজ। কুহু অবাক হয়ে গেল শুনে। টিভি থেকে চোখ সরিয়ে দ্রুত তাড়াহুড়ো ভঙ্গিতে উঠে বসল। কি সারপ্রাইজ আব্বু? সাদাত একটা ম্যাগাজিন হাতে নিলেন। অবাক চোখ বড় বড় করে তাকিয়ে থাকা কুহুর দিকে ওটা বাড়িয়ে দিয়ে বললেন, পড়ো তো দেখি এতে কি আছে। কুহু পড়ে দেখলো, অথচ আগামাতা কিছু না বুঝে মাথা তুলে আবার সাদাতের দিকে তাকালো। স্বাভাবিক স্বরে বলল, সাজেক ভ্যালির অ্যাডভার্টাইজমেন্ট। কবিতার ঠোঁট হেসে উঠল কি মনে করে। কুহু তখনও হা করে বাবার দিকে চেয়ে আছে। সাদাত অবাক কুহুর দিকে চেয়ে হালকা হেসে বললেন, আমরা 3 ভাই তাদের ছেলে মেয়ে নিয়ে সাজেক যাচ্ছি একটা ফ্যামিলি ট্যুর দিতে। কি? কুহু চিৎকার করে ওঠে, মুখে হাত চেপে বড় বড় চোখে বাবার দিকে তাকিয়ে থাকে। কবিতা হেসে মেয়েকে জড়িয়ে ধরে সাদাতের দিকে চেয়ে বললেন, কবে যাচ্ছি আমরা? সাদাত জবাবে বললেন, আগামীকাল ভাইয়াদের বলা হয়েছে, ভ্যালিউ বুকড অলরেডি। কুহু এইবার চূড়ান্ত চমকে ওঠে।
সাদাত হেসে তাকিয়ে রইলেন মেয়েটার দিকে। কুহু এইবার মুখ থেকে হাত সরিয়ে মুখ ভর্তি হাসি নিয়ে দু হাতে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। সাদা তো আলগোছে মেয়েকে বুকে চেপে ধরে থাকে। খুব প্রচন্ড উচ্ছ্বাস নিয়ে বলতে থাকে, থ্যাংক ইউ আব্বু। ইউ আর দ্য বেস্ট আব্বু ইন দ্য হোল ড্যাম ওয়ার্ল্ড। সাদাত হাসতে থাকেন, বলেন, আই নো, আমি একজন ভীষণ ভালো আব্বু। কবিতা বাবা মেয়ের খুশিতে সামিল হলেন। নিজে সাদাতকে জড়িয়ে ধরা কুহুর মাথায় হাত বোলালেন। কুহু মনে মনে বাবার বুকে মিশে যেতে যেতে ভাবতে থাকে, তোমার কুহু এবার সাজেক থেকে 1 থেকে 2 হয়েই ফিরবে আব্বু। প্লিজ আব্বু, দোয়া করো আমার জন্য। আম গনা প্রপোজ কাব্বু ভাই ইন সাজেক। আচ্ছা, ভাই কুঞ্জ এর ভাইরা সকলে সাজেক যাচ্ছে। সকাল থেকে এবারে মেজো ভাইয়ের মেয়ে কুহু দরজা বন্ধ করে কি করছে রুমটায়। কবিতা এসে কয়েকবার ডেকে গেলেন কুহুর দরজায়, খুলল না মেয়েটা। কায়া দরজার বাইরে দাঁড়িয়ে কতবার ডাকলো, জবাব অতি দিল না কুহু। বিরক্ত কায়া তাই অন্য রুমে গিয়ে বসেছে। সকাল থেকে প্রায় 2 ঘন্টা পর দরজা খুলল কুহু। ডাকা গেল একটা বড় লাগেজ রেডি করছে এতক্ষণে কুহু। সেটাতে আবার বিশাল এক তারাও ঝুরিয়েছে। মায়া কায়া মহুর সমস্ত আকর্ষণ তাই হুড়মুড় করে চলে গেল সেই তালা ঝোলানো লাগেজের দিকে। তারাও আরেক চোচ্চর কুহুর পেছনেই পড়ে গেল এক প্রকার। সেই তালা চাবি জনে কুহুর কাছে কতবার চাইল কুহুও আরেক ফাজিল, দিলই না। মহু এইবার ভীষণ ব্যথিত গলায় কুহুকে বলল, বলো না কুহু, কি আছে এই লাগেজে? কুহু তখন আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করতে ব্যস্ত। ফোলা ফোলা গাল দুটোতে ব্লাশন লাগাতে লাগাতে হেয়ারি করে জবাবটা দিল। বলবো না, বলে তুই পেকে যাবি। এমনিতেই অনেক পেকে গেছিস। বলেই কুহু আয়নার মধ্যে কায়ার দিকে বাঁকা চোখে তাকালো। কুহুর ওই তাকানো দেখে কায়া ভ্যাবাচাকা খেয়ে অন্যদিকে মুখ সরিয়ে কেসে উঠল। কুহু শয়তানি হাসি দিয়ে বলল, কিরে কাশিস কেন? আমি তো ওটা মিন করিনি যেটা তুই ভাবছিস। কায়া এবার রক্তলাল চোখে তাকালো কুহুর দিকে। অতিষ্ঠ গলায় মেহুকে দেখিয়ে বলল, বেশি কথা কেন বলছো? চুপচাপ মেকআপ করো। আমার তোমার লাগেজের ভেতরে গুপ্তধন দেখার কোনো ইচ্ছে নেই। কুহু ঠোঁট টেনে হেসে বিজয়ীর ন্যায় আবার মেকআপ করতে বসে গেল। কিন্তু এইবার মহু মুখ কুচকালো, চোখের ভারী চশমা ঠিকঠাক করে বলল, কুহুপু, লাগেজে কি বোম নিয়ে যাচ্ছ তুমি? একটু দেখালে কি হয়? কুহু আরেক ফাজিল জবাব দিল, একটু অনেকটা কিছুই দেখানো যাবে না বাচ্চা। এত আগ্রহ দেখাবি না। আয় তো ঠোঁটে লিপস্টিক দিয়ে দি। ফ্যাকাশে দেখাচ্ছে তোকে। বলে কুহু লিপস্টিক নিয়ে এগোতেই মহু দ্রুত 2 কদম পিছিয়ে বলল, না না, এসব কেমিক্যাল আম্মু ইউজ করতে মানা করেছে। কুহু বিরক্ত ভঙ্গিতে তাকালো, পরপর টেনে এনে মেহুকে জোর করে লিপস্টিক দিয়ে দিল। মহু এতক্ষণ মানা করলেও এইবার আয়নায় নিজেকে সুন্দর রূপে দেখে মুচকি হেসে ফেলল। কুহুর দিকে চেয়ে বলল, তুমি আইলাইনারও দিয়ে দাও প্লিজ। কুহু হেসে ফেলল। কুহু রেডি হয়ে বেরিয়েছে। বাড়ির বাকিদের এখনো গোসল করাই হয়নি। কবিতা স্ন্যাক্স প্যাক করছেন, গাড়িতে নিয়ে যাবেন বলে। চিপস, কুকিজ, চকলেট বক্স এইসব হাবিজাবি ভরছেন প্যাকেটে। কুহু গিয়ে সোজা মাকে পেছন থেকে জড়িয়ে ধরে গাড়ি মাথা রাখলো। কবিতা মৃদু হেসে সেভাবে কাজ করতে করতে বললেন, যাও তো আম্মু, গিয়ে তোমার বড় আম্মুর বাসা থেকে আমার সোনার যে চিকন চেইনটা আছে ওটা নিয়ে আসো। আম্মু পড়ে যাবে ওটা। কুহু হালকা হাসল। কাব্য ভাই আছেন যে ঘরে, সেই ঘরে কুহু রোজ রোজ যেতে চাইবে। কুহু মাথা নেড়ে মায়ের গালে চুমু খেয়ে বেরিয়ে গেল নিচতলার ফ্ল্যাটের দিকে। কলিং বেল বাজাতেই স্নিগ্ধ এসে দরজা খুলে দিল। স্নিগ্ধ শুধু টাওয়াল কোমরের দিকে জড়িয়ে এক হাতে চুল ছাড়ছে। কুহু এভাবে স্নিগ্ধকে দেখে নাক মুখ কুচকে বলে উঠল, ছি স্নিগ্ধ ভাইয়া, তুমি এইভাবে কেন ঘোরাঘুরি করে বেড়াচ্ছ? স্নিগ্ধ ওসব পাত্তাও দিল না এক ফোঁটা, ওভাবেই বলল, ন্যাকামের গোষ্ঠী ছেড়ে দরজা আটকে ভিতর ঢুক, আম্মু গোসল গেছে। বলে ওভাবেই নিজের রুমে চলে গিয়ে দরজা আটকে দিল স্নিগ্ধ। কুহু চুপচাপ সদর দরজা আটকে দিল। শামীমের রুমে একবার গিয়ে দেখলো শামীমা গোসল দিচ্ছেন। কুহু দরজা ধাক্কালো। বড় মা, ও বড় মা। শামীমা কুহুর আওয়াজ শুনে পানির ট্যাপ বন্ধ করে চেঁচিয়ে বললেন, কুহু, বড় মা আসছি, 10 মিনিট লাগবে আর। বস তুই। কুহু কি করবে আর? চুপচাপ হেলে দূরে গিয়ে ড্রয়িং রুমে ঘোরাঘুরি করতে লাগলো।
হঠাৎ দেখে কাব্যের রুমের দরজা হা করে খোলা। কুহুর মাথায় হুট করে ইনার শয়তানি বুদ্ধি চলে আসলো। ও চুপচাপ আশপাশ ভালো করে দেখে নিয়ে হঠাৎ কাব্যের ঘরে ঢুকে গেল। কাব্য বিছানায় ঘুমিয়ে আছে, কোল বালিশ একটা পাশে, একটা হাত মাথার ওপরে রাখা, আরেক হাত কোল বালিশের ওপরে। এসি অন, অথচ দরজা ওভাবে খোলা ছিল। কুহু ঘুমন্ত কাব্যকে ওভাবে দেখে কেমন যেন খেই হারিয়ে বসলো। মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল কাব্যের বিছানার দিকে। কাব্যের পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসলো আস্তে করে। তারপর অপলক ওভাবেই চেয়ে রইল কাব্যের ঘুমন্ত মুখটার দিকে। কাব্য ধীরে ধীরে শ্বাস ফেলছে। কুহু ওভাবেই ফিদা হয়ে বলল, হাউ ম্যানলি! কাব্য ভাই, এই কুহু কতটা বাজেভাবে নিষ্ঠুর উপায়ে বিশ্রী রকমের অবসেসড আপনার প্রতি। আফসোস আপনি যদি সেটা জানতেন। কাব্য শোনে না ওসব আবেগের কথা। ও তখনও গভীর ঘুমে মগ্ন। কুহু ধীরে ধীরে কাব্যের গালটায় হাত রাখল। কাব্যের রক্তিম ব্রাউন রঙা ঠোঁটের দিকে অপলক চেয়ে রইল। নিজেকে মনে হলো বড্ড তৃষ্ণার্থ এক পাখি। কুহু অন্য পাশে চেয়ে একটা বড় ঢোক গিরে আবার কাব্যের দিকে চোখ রাখল। গালে ওভাবে হাত ছুঁয়ে রেখে ফিস করে বলল কুহু, এখন যদি আমি আপনাকে গাঢ় শক্ত করে চেপে ধরা টাইপস চুমু খাই, আপনি কি সেটা অনুভব করতে পারবেন কাব্য ভাই? কাব্য জবাব দিল না। কুহু হাসল খানিক, তারপর কি মনে হলো কে জানে। কুহু আলগোছে মুখটা বাড়িয়ে কাব্যের প্রশস্ত কপালটায় ঠোঁট দিল। কাব্যের চোখ একটু নড়ল বুঝি তখন। চুমুটা খেয়েও কুহুর তৃষ্ণা নিবারণ হলো না। কুহু ঘুমন্ত কাব্যের কানের লদিতে আলতো এক চুমু খেলো। চোখ বুঝে ভীষণ আসতে সে, কিন্তু এইবার কাব্যের চোখ দুটো খানিক নড়ে উঠতেই কুহুর হুঁশ ফেরে। পরপর আতঙ্কে নিয়ে সরে ঠোঁটে আঙুল চেপে ভয়ার্ত গলায় বিড়বিড় করে বসে, আমি চুমু খেলাম। আমি কুহু মাত্রই লাইফের প্রথম চুমুটা কাব্য ভাইকে দিলাম। উফ আল্লাহ! কুহু সরে গেল চট করে। কাব্য নড়ে চড়ে উঠে আবার ঘুমিয়ে গেছে সেভাবেই। কাব্য ভাই সত্যিই কুহুর চুমু অনুভব করেননি, নাকি ঘুমানোর ভান করে আছেন। কুহু চুপচাপ উঠে গেল বসা থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমন্ত কাব্যের দিকে কিছুক্ষণ ওভাবেই চেয়ে রইল। তারপর আস্তে করে বেরিয়ে গেল তার বুক মন কাঁপানো মালিকের ঘরটা থেকে। কুহু হয়তোবা খেয়াল করেনি কাব্যের কপালে কানের লতিতে কুহুর ঠোঁটের লিপস্টিক স্টেন লেগে গেছিল ততক্ষণে। আর কাব্য কি সত্যি ঘুমেই ছিল এতক্ষণ কে জানে। হয়তোবা জানালার ওপাশে মৃদু মন্দ যেমন বাতাস বইছিল, কুহুর ছোট মোটো মনটাও তখন বইছে ঝড়ো প্রেমের বৈরী বাতাস। ঘুমন্ত কাব্যকে চুমু খেয়ে কুহুর নরম কোমল প্রাণ ওষ্ঠাগত প্রায় বুকে হাত চেপে কোনো রকমে এক দৌড়ে এসে স্বামীমার রুমের বিছানায় একদম উপর হয়ে শুয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগল। পা দুটো বিছানার বাইরে ঝুলিয়ে ক্রমাগত অস্থির ভঙ্গিতে নাড়াচ্ছে। বুকের কাঁপুনি থামানো যে একেবারেই সম্ভব হচ্ছিল না। কাব্য কুহু আজ জীবনের প্রথম কাব্য ভাইকে চুমু খেয়েছে। বিশ্বাস হচ্ছে ওর নিজেরই। কুহুর ঠোঁট কাব্য ভাইকে ছুঁয়েছে। খোদা! কুহুর আপাতত মনে হচ্ছে ধুকপুক করতে করতে ওর হৃদয়টাই বুঝি এই বেরিয়ে এলো অতিষ্ঠ। অস্থির কুহু মুখটাই এবার পিষে ধরে বালিশে। অস্ফুটে আর্তনাদ করে থেমে থেমে বলতে চাইল কিছু। চুমু আমি মাত্র খেলাম। আল্লাহ, আমার হাত পা এত কাঁপছে কেন? আল্লাহ, থাম ভাই তোরা! বলে কুহু এক হাতে নিজের কাঁপতে থাকা দু হাত চেপে ধরে বালিশে চেপে রাখলো কিছু সময়। হাতের কাঁপুনি থামানো গেলেও বুকের কাঁপুনি যে থামানো যাচ্ছেই না। কুহু এই পর্যায়ে জোরে সোরে শ্বাস ফেলতে শুরু করলো। কুহুর যখন হরমোনের জ্বালাতনে একেবারে নাস্তানাবুদ অবস্থা, তখন স্বামীমার বাথরুমের দরজা খোলার আওয়াজ শোনা গেল। কুহু সেটা শুনেও তখনও স্বামীমা গোসল থেকে বেরিয়ে আসেন। হাতে বালতিতে ভেজা শাড়ি, লম্বা ঘন চুল অর্ধেকটা গামছায় পাচানো। বেরিয়ে এসে কুহুকে বিছানায় উপর হয়ে শুয়ে থাকতে দেখেন তিনি। তখনও কুহুকে অস্থির হতে দেখে স্বামীমা চিন্তিত ভঙ্গিতে বিছানায় কুহুর পাশটায় বসে ওর গায়ে হাত রাখেন। কিরে, রেডি টেডি হয়ে এখন শুয়ে পড়লি কেন কুহু? শরীর খারাপ করছে? কুহু স্বামীমার গলার আওয়াজ পেয়ে চমকে উঠে বসে গেল সোজা হয়ে। অপ্রস্তুতভাবে নিজের মুখটা আয়নায় একবার দেখে নিল। ওর মুখে কি কিছু বোঝা যাচ্ছে? বড় মা কি কোনোভাবে বুঝে যাবেন? কুহু মাত্রই তার গুণধর অতি ভদ্র ছেলেটার ইজ্জত লুট করে এসেছে, এসব বোঝা যাচ্ছে না তো আবার? কুহুকে মুখ লুকাতে দেখে স্বামীমা ভ্রু বাগান। কুহুর কপালে হাত রেখে জ্বর মেপে বললেন, জ্বর তো নেই,
তাহলে এমন অদ্ভুত আচরণ কেন করছিস সকাল সকাল? কুহু হাসার চেষ্টা করলো। বড় মার দুহাত চেপে নিজের কপাল গাল থেকে সরিয়ে দিয়ে বলল, ঠিক আছি আমি। ভয় পেয়েছিলাম আর কি। ভয়? এই সকাল সকাল কিসের ভয় পাচ্ছিলি? শামিমার অবাক করা কুহু বিপাকে পড়ে গেল। এই মুহূর্তে ভয় নামক অনুভূতি নিয়ে কি মিথ্যা বলা যায়? ভাবতে ভাবতে কুহুর চোখ গেল ওর ফোনটার দিকে। পর মুহূর্তে ফোনটা খপ করে ধরে শামিমাকে দেখে এক শ্বাসে বলে গেল একের পর এক মিথ্যা। ফোনে রিলস দেখে ভয় পেয়েছি। ছাড়ো না ওসব বড় মা, ঠিক আছি আমি। কুহু শেষের কথাটা অতিষ্ঠ গলায় বলাতেই শামিমা আর কোনো প্রশ্ন করলেন না। পাগল মেয়ে। বলে কুহুর দিকে চেয়ে হালকা হেসে মাথায় চাপড় দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে পায়ে লোশন দিতে লাগলেন। কুহু বিছানায় পা ঝুলিয়ে বসে নখ কামড়াতে কামড়াতে আবার চুমুর কথা ভেবে যাচ্ছিল। হঠাৎ শুনতে পেল শামিমা বললেন, নখ কামড়াচ্ছিস কেন? বদ অভ্যাস এখন থেকেই ছাড়তে হবে কুহু। কতদিন বললাম তোকে। কুহু সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে নখ কামড়ানো বাদ দিয়ে সোজাভাবে ভদ্র হয়ে বসে থাকলো। শামিমা চোখে কাজল দিতে দিতে আয়নায় সম্পূর্ণ মনোযোগ তাক করে বললেন, কিছু বলবি বলে এলি না? বলে ফেলো। কুহু কাজল দেওয়া দেখে শামিমা সুন্দর করে রুমিন ফারহানার ন্যায় কাজল দেন বড় মা। কুহু এই মুহূর্তে একটা সুন্দর কথা ভেবেছে। ওর বিয়ে হলে বিয়ের পর সবসময় কাব্য ভাইয়ার সামনে এই ধরনের কাজল দেবে। বড় মার ন্যায় ওকেও ভীষণ সুন্দর দেখাবে নিশ্চয়। শামিমার কাজল দেওয়া শেষ করে কুহুর দিকে ভ্রুচিয়ে তাকাতেই কুহুর ধ্যান ভাগে গড় গড় করে বলে যায়, যেটা বলতে এসেছিলাম, তোমার কাছে আপু নাকি সোনার একটা চেইন আছে, ওটা দিতে বলেছে আম্মু। সাজেক পরে যাব বললো। ওই চেন দিচ্ছি, দাঁড়া, আলমারিতে খুঁজতে হবে।